এই গরমের মাঝে হঠাৎ শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা হলো। শান্তিনিকেতনে বাঙালিরা আসেননি এমন বাঙালি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আমি আজকের এই ভিডিওতে একদিনে কিভাবে শান্তিনিকেতন ঘুরে আবার কলকাতায় ফিরে আসা যায় সেটাই শেয়ার করব। কিভাবে আসবেন, কিভাবে ঘুরবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, ঘুরতে গেলে কতই বা খরচ পড়তে পারে, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে এই ভিডিওতে। আর ভিডিওটার শেষে বেশ কিছু থাকার সন্ধান দেব। সমস্ত তথ্য জানতে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। বন্ধুরা, আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্জয় আর আপনারা দেখছেন ট্যুর প্ল্যানার সঞ্জয়। ক্যালেন্ডার বলছে আজ 14ই জুন শনিবার, ঘড়ি বলছে এখন সকাল 6:30 বাজে। আর কিছুক্ষণ পর গুগল লোকেশন বলবে আমি বোলপুরে। হ্যাঁ, ঠিক শুনেছেন, আজ আমি যাচ্ছি রবি ঠাকুরের দেশ শান্তিনিকেতন। আমি এখন দাঁড়িয়ে আছি ব্যান্ডেল স্টেশনের সামনে। আজ আমরা বোলপুর যাব গণদেবতা এক্সপ্রেস ধরে, 13017 গণদেবতা এক্সপ্রেস, যেটা ব্যান্ডেলে টাইম 6:44 এবং বোলপুরে নামাবে 8:25 নাগাদ। এই গণদেবতা এক্সপ্রেসের নামকরণ করা হয় বিখ্যাত সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাস থেকে। চলুন, ট্রেন ঢোকার সময় হয়ে গেছে, ট্রেনে উঠি, তারপর সেখানে গিয়ে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। আমাদের এই যাত্রাপথে এই ট্রেন দুটো স্টেশন হল দেবে, একটা বর্ধমান আর একটা গুসকরা। আর এই যাত্রাপথে মোট 34টা ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে। আর এই যাত্রাপথ 120 কিলোমিটার। আমাদের ট্রেন অতিক্রম করে বোলপুর গিয়ে দাঁড়াবে 8:29 মতো। আমার ট্রেন নির্দিষ্ট টাইম থেকে প্রায় 10 মিনিট লেটে স্টেশনে পৌঁছেছে। আমি এখান থেকে 1 নম্বর দিয়ে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো করে আমি পুরো বোলপুর ঘুরবো। চলুন আমার সঙ্গে 1 নম্বর স্টেশনের বাইরে গিয়ে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে। টোটো অটো যা পাবো সেটা নেবো। চলুন, ভালোই লোক আছে এখন। আপনারা স্টেশনের বাইরে বেরিয়ে এই জায়গা থেকে প্রচুর টোটো পাবেন, কিন্তু প্রত্যেক যে কোনো জায়গায় যান না কেন, টোটোর সঙ্গে গেলে আগে থেকে কথা বলে দরদাম করে তারপর উঠবেন। এখান থেকে কিন্তু প্রচুর টোটো যায়, টোটো ভাড়া পাওয়া যায় সারাদিন, তারা আপনাদের ঘুরিয়ে দেখাবে। এবং স্টেশনের বাইরে বেরিয়ে দেখবেন আমার পেছনে দেখেন গীতাঞ্জলি সংগ্রহালয়। এটা 2010 সালে কবিগুরুর উদ্দেশ্যে রেল এই মিউজিয়ামটা তৈরি করে। এবং এই মিউজিয়ামের ভেতর 1941 সালে রবি ঠাকুর যে সেলন কার্টে করে বোলপুর থেকে শান্তিনিকেতন গেছিলেন তার একটা রেপ্লিকা রাখা আছে। আর রবি ঠাকুরের কিছু জীবনী আর রেলের কিছু সংগ্রহ রাখা আছে। ভেতরে কিন্তু কোনো ছবি অ্যালাউ করে না ওরা, কোনো ফটো ভিডিও ভেতরে তুলতে পারবেন না। এদের ঢোকার টাইম হচ্ছে সকাল 9টা থেকে দুপুর 1টা, সকাল 9:30 থেকে দুপুর 1টা এবং বিকেল 2:30 থেকে 5টা অবধি এখানে ঢোকা যায়। এবং এর কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। চলুন তাহলে আমরা একটা টোটো বুক করি এবং তার সঙ্গে সারাদিন ঘুরে দেখি। আমাদের টোটো ভাই এই দোকানটায় বললো ভালো লাঞ্চ তৈরি, ব্রেকফাস্ট হয়। আমরা এখান থেকে ব্রেকফাস্ট করছি এবং লুচি তরকারি নিয়েছি এখানে। একটা কথা এখানে আপনাদের জানিয়ে রেখেছি, ইনফরমেশনটা পেলাম, ভাই আমাকে দিল যে শনি রোববার কিন্তু 10টা থেকে এখানে টোটোর নো এন্ট্রি হয়ে যায়। সুতরাং যদি কেউ শনি রোববারে আসেন তারা চেষ্টা করবেন প্রথমে এই
10টার আগে এইখানে ঢুকে গিয়ে রবীন্দ্র ভবন যে প্রাঙ্গণটা আছে বা যেটা দেখার সেটা দেখে তারপর আপনি অন্য স্পটগুলো করবেন। তাহলে কিন্তু নয়তো আপনাদের ওখানেও টোটো না ঢুকতে দিলে হেঁটে এসে কিন্তু এই টোটাল এই জায়গাটা ঘুরে দেখতে হবে। এখন যেটা দেখছেন এটা হচ্ছে তবলা গাছ। তবলা গাছ, তার কারণ হচ্ছে এর ফলগুলো অনেকটা তবলার মতো দেখছে। আমি আপনাকে একটা দেখাচ্ছি ফলগুলো, এই দেখুন ফলগুলো অনেকটা তবলার মতো দেখতে বলে এই গাছটার নাম কিন্তু তবলা গাছ। আমার পেছনে যেটা দেখছেন এটাই শান্তিনিকেতন ভবন। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহর কাছ থেকে বার্ষিক 5 টাকার বিনিময়ে 2টো ছাতিম গাছ এবং 20 একর জমি ইজারা নিয়েছিলেন। সেখানেই তিনি একটা অতিথি নিবাস তৈরি করেন যার নাম দিয়েছিলেন শান্তিনিকেতন ভবন। এবং 12 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে প্রথম আসেন। আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে সেই ছাতিমতলা। এখন করোনার পর থেকে কোনো টুরিস্টকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। এখন আমরা শান্তিনিকেতন ক্যাম্পাসটা ঘুরে নিয়েছি। এরপর এখান থেকে আমরা যাচ্ছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা দূরত্ব বোলপুর থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটারের মতো। সুতরাং চলুন এবার কঙ্কালীতলায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ভালো লাগছে তোমার? খুব ভালো, আপনারাও আসুন আমাদের সঙ্গে, সারা জায়গা ঘুরে দেখুন আমাদের সঙ্গে, খুব ভালো লাগবে আপনাদেরও। চলুন তাহলে যাওয়া যাক গন্তব্যস্থলে। যারা এখানে থাকতে চাইছেন তাদের একটা বিশেষভাবে বলি যে এখানে হোটেলগুলো চেক ইন কিন্তু 12টা এবং চেক আউট 11টা। সুতরাং আপনারা মানে দেখবেন যে ট্রেনগুলো মোটামুটি 11টা 12টা নাগাদ ঢোকে, সেই ট্রেনে করে এখানে এলে আপনাদের সবচেয়ে সুবিধা হয়। আমরা বিশ্বভারতী ক্যাম্পাস দেখে এখন এসেছি কঙ্কালীতলা। এটা মায়ের শেষ সতীপীঠ এবং এইখানে মায়ের কাঁকাল পড়েছিল, তার থেকেই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। চলুন ভেতরে যাই এবং দেখি মায়ের মূর্তি দেখি। এবং আমার চারপাশেই দেখছেন প্রচুর ডালা আছে, আপনারা এখান থেকে মায়ের পুজো দেওয়ার জন্য ডালাও সংগ্রহ করে নেবেন। কত আছে? ডালা আমাদের 51 টাকা থেকে শুরু। 51 টাকা আছে, 5 রকম ফল, আলতা, সিন্দুর, মন্ডা মিষ্টি, ধূপকাঠি, মোমবাতিতে 101 টাকা আছে। আর নারকেল, শাঁখা, নোয়া, চেলি টেলিতে 151 টাকা আছে। এছাড়া মায়ের শাড়ি টাড়ি সবকিছু মালা টালা দিয়ে 501 টাকা আছে। যে যেরকম চাই আমরা সেরকম তাদেরকে বানিয়ে দিই। শুনে নিলেন আপনারা, আপনাদের মতো 21, 51, 101, 501 বিভিন্ন ধরনের ডালা আছে। আপনারা এখান থেকে বিভিন্ন দোকান আছে, সব যে কোনো দোকান থেকে এক দোকান থেকে কিনতেই পারেন, কিন্তু এখান থেকে পুজো দেওয়ার সামগ্রী টোটালটা এখানে পেয়ে যাবেন। আমি মন্দিরের পাশে দাঁড়িয়েছি এবং মন্দিরের উপরে দেখছেন সুন্দর করে মায়ের কোন জায়গায় কোন অংশটা পড়েছিল সেটা সুন্দর করে দেখানো হয়েছে। আমরা ভেতরে মায়ের
পুজো দিয়ে এলাম। এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, আপনারা এখানে এসে পুজো দিতে পারেন। শনিবার শনি মঙ্গলবার একটু ভিড় থাকে, কিন্তু অন্যান্য দিন তেমন ভিড় থাকে না। আর সকাল সকাল আসবেন, তাহলে খুব তাড়াতাড়ি পুজো হয়ে যাবে। আর সকাল 6টা 6:30টার মধ্যে মন্দির খুলে যায়, এবং সেই পুজো আসবেন। সারাদিন পুজোয় অসুবিধা কিছু নেই এবং সুন্দর পুজো দেওয়ার ব্যবস্থা। আমার পেছনে যেটা দেখছেন এটাই সতীকুণ্ড। এইখানে সতীর সে দেহের অংশটা নিমজ্জিত আছে, এবং যারা এখানে আসেন তারা এই জলকে খুব পবিত্র মনে করেন, এবং তারা যাবার সময় আমরা যেমন গঙ্গা জল বাড়িতে নিয়ে যাই, তারা এখান থেকে সেই জল নিয়ে গিয়ে বাড়িতে রাখেন। এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত কোপাই নদীর পাড়ে। এই কোপাই নদীর অপর নাম হচ্ছে শাল নদী, এবং এই নদীটি ময়ূরাক্ষী নদীর একটা উপনদী, এবং এই নদী বীরভূমের বিভিন্ন জায়গায় যেমন কঙ্কালীতলা, শান্তিনিকেতন, লাভপুর, বোলপুর ঘুরে আস্তে আস্তে প্রবাহিত হয়েছে। এই নদীর বাঁকগুলি অনেকটা মেয়েদের হাঁসুলির মতো, যে হাঁসুলির হার হয় সে হারের মতো। সেই জন্যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর উপর বেশ করে হাঁসুলি বাঁকের উপকথা একটি উপন্যাস রচনা করেন, এবং তার কিছুদিন পর তপন সিংহ ওই একই নামে একটি চলচ্চিত্র তৈরি করেছিলেন। আমরা আজকে রামশ্যামে দুপুরের লাঞ্চ করব। আমি খাবারের রেট চার্টটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আমরা এখানে ভেজ থালি অর্ডার দিয়েছিলাম। ভেজ থালির মধ্যে আছে শাক, বেগুন ভাজা, ডাল, শুক্তো, পোস্ত, চাটনি, সঙ্গে পাঁপড়, স্যালাড, এবং আসার সঙ্গে সঙ্গে ঘি দিয়ে গেলেন। এবং এলাকাতে আমরা পোস্তর বড়া অর্ডার দিয়েছি এবং একটা বাটার পনির মশলা অর্ডার দিয়েছি। চলুন এবার খেয়ে দেখি। তবে এগুলো আপনি যতবার খুশি নিতে পারেন, শুধু পোস্তর বড়া আর বাটার পনির ছাড়া। আর শেয়ারেবল কোনো প্লেটটাই শেয়ারেবল নয় কিন্তু। পোস্ত করা সাইজটা কিন্তু বেশ ভালোই বড় ছিল। এখন পর্যন্ত যা খেয়েছি ভালোই লাগছে, খেতে খারাপ লাগছে না। দেখুন কি, এবং ওরা সঙ্গে সঙ্গে কিন্তু ভাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভাত এসে দিয়ে গেল। শান্তিনিকেতনে এলে অবশ্যই রাবড়ি কিন্তু খেতে ভুলবেন না, খুব ভালো। 40 টাকা করে এক একটা ভাত নিচ্ছে, কিন্তু খুব ভালো। অবশ্যই রাবড়ি অবশ্যই খাবেন, কিন্তু বেশ ভালো খেতে, খারাপ না। এখন আমরা সোনাঝুরির হাট দেখে এবং সোনাঝুরির হাটে রামশ্যামে দুপুরের খাবার খেয়ে আমরা এখন এসেছি নেচার মিউজিয়াম বা প্রকৃতি ভবনের সামনে।
এটা কিন্তু পশ্চিমবাংলার মধ্যে আর কোথাও আছে কিনা জানি না, দুর্দান্ত একটা জিনিস। ভেতরে চলুন, গিয়ে যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। এবং এই প্রকৃতি মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং মনে হয় ভেতরে টিকিট মূল্য আছে, সেটাও কত কী আছে সেটাও আপনাদের জানাবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। প্রকৃতি ভবনের পার হেড টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা এবং মোবাইলে যদি আপনার ছবি তোলেন তার জন্য কিন্তু 20 টাকা এক্সট্রা চার্জ দিতে হয়। যে এবং দেখুন এখানে পিলারের ওপর সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন, এবং পাথরগুলো যেভাবে দেখছেন সেইভাবেই কিন্তু তুলে আনা হয়েছে। এখানে কিন্তু কোনো ছেনি হাতুড়ির কোনো ব্যবহার করা হয়নি। প্রত্যেক কটা পাথরের এক একটা নাম দেওয়া হয়েছে এবং সেইভাবেই কিন্তু এইগুলোকে রেখে দেওয়া হয়েছে। ওখানে কিন্তু 4টে গ্যালারি আছে, এখানে 2টো গ্যালারি আছে এবং ওখানে দুটো গ্যালারি আছে। এখানে 1, 2, ওখানে 3, 4, এই 4টে গ্যালারি আছে। চলুন আগে 1 নম্বর গ্যালারিটা দেখি। এখানে প্রায় 4 ফুট মতো উঁচু করে নিচের ধারে ওই বাবুঘাট যেটা বলে সেখানে রাখা আছে। আর এটা ডাকে ওদের আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, মোটামুটি দেখা হয়ে গেল। এখানে এখনও 3-4 গ্যালারি আছে। আমাদের সময় নেই বলে আমরা ওই গ্যালারিটা গেলাম না দেখতে। আপনারা এলে অবশ্যই ওই গ্যালারিটাও একবার দেখবেন এবং ওখানেও দেখার কিন্তু খুব ভালো ভালো জিনিস আছে। আমি এখন আছি 34 ফুট বুদ্ধ মূর্তির সামনে। নেচার পার্কের খুব কাছেই এটা, অবশ্যই এটা দেখে নেবেন। আমি এখন সুরুল জমিদার বাড়িতে আছি। বোলপুর থেকে এই দূরত্ব 2.5 থেকে 3 কিলোমিটার। এই শ্রীনিবাস সরকার এই সুরুল রাজবাড়িটি তৈরি করেন। শ্রীনিবাস সরকার মেনলি নীল চাষ এবং তার ব্যবসা ও জাহাজের যে কাপড় থাকে সেই কাপড়ের ব্যবসা করে প্রচুর ধন সম্পত্তি করেন এবং তারপর সেই অর্থে তিনি এই বাড়িটা তৈরি করেন। মেনলি সরকার এনাদের পদবি নয়, ইংরেজদের কাছ থেকে ওনারা এই পদবিটা পেয়েছিলেন। এই সুরুল রাজবাড়ির সঙ্গে ঠাকুরবাড়ির একটা গভীর যোগাযোগ ছিল, যেখানে জানা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধী এই সুরুল রাজবাড়িতে কিন্তু রাত কাটিয়েছিলেন এবং সেই ঘরটা দোতলাতে আছে। সেখানে কারুর প্রবেশ অধিকার নেই, সেই জন্য দেখাতে পারলাম না। চলুন এইবার আমরা এই রাজবাড়ির পেছনে লক্ষ্মী জনার্দন মন্দির আছে, চলুন সেটাকে একবার দেখে আসি। এখানে 3টে প্যানেল আছে। এই প্রথম প্যানেলটা, এই যে প্রথম প্যানেল, এই প্যানেলটায় রাবণের রাজসভাটা দেখানো হয়েছে এবং এখানে হচ্ছে এটা হচ্ছে মিডিল প্যানেল, আর এইটা হচ্ছে 3rd প্যানেল। এখানে কিন্তু রামের রাজ্যাভিষেকটা তুলে ধরা হয়েছে এই প্যানেলটাতে এবং মাঝখানে কিন্তু এই যে মাঝখানের প্যানেলটা, এটাই হচ্ছে রাম রাবণের যুদ্ধর যেটা আছে সেই টোটালটা কিন্তু এই প্যানেলে তুলে ধরা হয়েছে এবং পুরো মন্দিরটার গায়ে এখনও কিন্তু টেরাকোটার কাজ কিন্তু এখনও অক্ষত। আপনারা এখানে দেখুন, এটা একটা দুর্গার প্যানেল, এটা একটা দুর্গার প্যানেল। এখানে এরকম বিভিন্ন দেবদেবীর প্যানেল দিয়ে সুন্দর করে সাজানো আছে মন্দিরটা।
এবং পাশের যে দুটো মন্দির দেখছেন এটা হচ্ছে সেই রেক শৈলীর আদলে তৈরি দুটো মন্দির। কেমন লাগে তোমার? খুব ভালো। আমরা এখন আছি সৃজনী শিল্পগ্রামের সামনে। আমি এর আগে সুরুল রাজবাড়ি দেখে এসেছি সৃজনী শিল্পগ্রামে। এই সৃজনী শিল্পগ্রামে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের শিল্প এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। এখানে সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে, কিন্তু টিকিট দেওয়া হয় 4টে 4:30 অবধি। সৃজনী শিল্পগ্রামে অ্যাডাল্টের জন্য 30 টাকা করে টিকিট লাগে, আর 10 বছরের নিচে যে বাচ্চা আছে তাদের 10 টাকা, আর যদি স্টুডেন্ট হয় তাহলে সেটা 10 টাকা হয়ে যাবে। কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে আইডেন্টি কার্ড মাস্ট। আর খেয়াল রাখবেন কোনো ভিডিও এবং ফটোগ্রাফির জন্যে কিন্তু সেটা চার্জেবল, অ্যাকশান ক্যামেরা বলুন আর SLR ক্যামেরা বলুন, যাই বলুন, তার ক্ষেত্রে কিন্তু চার্জেবল। শুধু আপনি মোবাইলে আপনি এখানকার সমস্ত ছবি তুলতে পারেন। আমার মনের মানুষের ধানে চাতক প্রায় নিশি সে আছে কালো আমি এখন আছি বিহারের শিল্প সংস্কৃতির এখানে। আমার পেছনে যে আর্টটা দেখছেন এটা হচ্ছে মধুবনী আর্ট। বিহারের মধুবনী আর্টের সেই চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে। আমার পেছনে যেটা দেখছেন এটা হচ্ছে ভাদুর ট্যাবলো, ভাদু গানের ট্যাবলো, এবং মাঝখানে যিনি আছেন উনি হচ্ছেন ভাদুমণি। এই ভাদু গান বীরভূম জেলার একটা লোক কালচার। শ্যামবাটি বাজার ও বিশ্বভারতী ক্যাম্পাসের আশেপাশে বেশ কয়েকটি হোটেল ও লজের নাম ও নাম্বার দিয়ে দিলাম। অবশ্যই বুকিং করার আগে সব কিছু যাচাই করে বুক করবেন। আমি এই দীপ ভাইয়ের সঙ্গে সারাদিন পুরো বোলপুর ঘুরে দেখালাম। চলুন এবার দীপ ভাইয়ের নাম্বারটা দিচ্ছি। আপনারা অবশ্যই বোলপুর ঘুরতে এলে দীপের সঙ্গে যোগাযোগ করবেন এবং ডিটেলসে দীপের কাছ থেকে শুনুন কী লাগে। দীপ একটু বলে দাও কেমন টোটো ভাড়া কখন কী হয়? টোটো ভাড়া আমাদের সিজন টাইম হলেও পরে ওটা আমার 1270 টাকা একদিনে পড়ে, আর অফ সিজন হলে আপনার ওই 1000 টাকা পড়ে। আর ধরো কেউ হোটেলে থেকে পিক আপ হলো, সকাল আজকে এলো কালকে যাবে, এরকম হলে 1800 থেকে 2000 টাকা। 1800 থেকে 2000 টাকা। তোমার নাম্বারটা একটু বলে দাও। 6297460306। দীপ ভাইয়ের নাম্বারটা শুনলেন এবং আমি দীপ ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। কাইন্ডলি এলে আপনি দীপের সঙ্গে যোগাযোগ করে নেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টস করবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, আনন্দ থেকো।